আবুধাবির শেখের আদেশে ইঞ্জিনিয়ারিং টিম একটি ঝিনুকের আকৃতির বিল্ডিং তৈরি করছিল, কিন্তু কাজটির শেষের মাঝে একটি আজব কারণের জন্য কাজটিকে আটকে দেওয়া হলো। বিল্ডিংটার স্টিলের ফ্রেম একদিক থেকে পুরো নিচের দিকে ধেপে গিয়েছিল, যেটার মানে হলো বিল্ডিংটার হাফের বেশি অংশ পুনরায় খুলে তাকে আবার নতুনভাবে বানাতে হতো। একদিকে আবুধাবিতে ফর্মুলা গাড়ির গ্র্যান্ড ইভেন্টের অনুষ্ঠান হতে যাচ্ছিল, যেটির জন্য বিল্ডিংটিকে তাড়াতাড়ি তৈরি করা অত্যন্ত জরুরি ছিল, এবং ইঞ্জিনিয়ারিং টিম এই সমস্যাটাকে অল্প দিনের মধ্যে কিভাবে সমাধান করবে সেই চিন্তায় পড়েছিল। হিস্টোরিও বেঙ্গলির আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আবুধাবির আগের শেখ খালিফা বিন ইয়াহিদ আল নাহয়ান ধনসম্পদের দিক থেকে দুনিয়ার মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছেন। টোটাল 98 বিলিয়নের অয়েল ফ্যাক্টরি ছাড়া তাদের ফ্যামিলি 830 বিলিয়ন ডলারের মালিক। এটাই কারণ যে দুবাইয়ের মতন বড় শহরকেও শেখ খালিফার দরকার পড়ে। আপনি হয়তো জেনে থাকবেন দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিংকে একসময় ব্রুজ দুবাই নামে চেনা হতো, কিন্তু তারপর কিছু টাকার অভাবের জন্য ব্রুজ খালিফার কাজটিকে আটকে দেওয়া হয়েছিল। সেই সময় আবুধাবির শেখ টাকার সাহায্য করেছিল, তাই বিল্ডিংটির নাম ব্রুজ দুবাই থেকে ব্রুজ খালিফা রাখা হয়। শেখ খালিফা বাইরে থেকে আসা টুরিস্টের নজরকে আকর্ষণ করার জন্য একটি মন্তব্য গ্রহণ করেন। তিনি ভেবেছিলেন তেল ছাড়া অন্য কিছু কাজের মাধ্যমে দুবাইকে বিখ্যাত করে তোলা দরকার। তিনি তখন আল-রাহ সমুদ্র সৈকতে একটি উন্নত মানের শহর তৈরি করতে চেয়েছিলেন, যেখানে শপিং মল, পার্ক এবং বিনোদনের জন্য সবকিছু বর্তমান থাকে, যেটা টুরিস্টদের জন্য থাকা দরকার। কিন্তু এই কাজটিকে করার জন্য ঠিকঠাক বিনিয়োগকারী দরকার ছিল। আল-রাহ সমুদ্র সৈকতের জন্য ভাবনাটাকে বাস্তবে পরিণত করার জন্য শেখ খালিফা দুনিয়ার মধ্যে সবচেয়ে আলাদা বিল্ডিং তৈরি করার উদ্যোগ নিয়েছিল। এই বিল্ডিংটিকে আল-দার প্রপার্টির সদর দপ্তর হওয়ার কথা ছিল, যেটা এখন আবুধাবির সরকারের ডেভেলপমেন্ট পার্টনার কোম্পানি। উনি চেয়েছিলেন বিল্ডিংটির ডিজাইনটি এমনভাবে তৈরি হোক যেটা আজ পর্যন্ত কোথাও তৈরি হয়নি, এবং এটার সৌন্দর্য এত বেশি হবে যাতে কোনো ব্যক্তি দেখার পর চোখ সরাতে না পারে। সেই সময় আবুধাবি থেকে কিছু কিলোমিটার দূরে দুবাইতে, যেখানে একটার পর একটা নতুন নতুন বিল্ডিং তৈরি হচ্ছিল, ঠিক তখনই একটি নতুন আশ্চর্যকর বিল্ডিং তৈরি করা ইঞ্জিনিয়ারদের পক্ষে এতটা সহজ ব্যাপার ছিল না। তারপর কয়েক মাসের পরিশ্রমের পর একটি নতুন এবং আশ্চর্যকর বিল্ডিং বানানোর জন্য একটি ভালো ডিজাইন পাওয়া গিয়েছিল। এই বুদ্ধিটা একটা সমুদ্রের ঝিনুককে দেখে পাওয়া যায়। এই ডিজাইনটা তো ছিল খুব সাধারণ, কিন্তু এটাকে বানানো ততটাই মুশকিল ছিল। 25 তলা এবং গোল চক্রাকার বিল্ডিংটির সাইজ স্ট্যাচু অফ লিবার্টির চেয়েও বড়, এবং এই বিল্ডিংটির পুরো আয়তন ছিল 4টা ফুটবল গ্রাউন্ডের মতো। সবচেয়ে কঠিন কাজ ছিল সমুদ্রের উপর একটা কৃত্রিম জমি তৈরি করে এই বিল্ডিংটিকে সেই জমির উপর দাঁড় করানো। এটি এমন একটি কাজ ছিল যেটাকে ইতিহাসে কেউ কখনো করেনি। সাধারণত লম্বা এবং স্কয়ার আকৃতির বিল্ডিং তো সব জায়গায় তৈরি হয়, কিন্তু এটা তার সময় এমন একটি জিনিস হতে যাচ্ছিল যেটির জন্য ইঞ্জিনিয়ারিং টিমকে একটা নতুন ভাবনার সঙ্গে কাজ করতে হচ্ছিল। সঠিক ডিজাইন নির্বাচন হওয়ার পর পারি ছিল সমুদ্রের উপর কৃত্রিম জমিটিকে তৈরি করা। যেখানে কৃত্রিম জমি তৈরির কথা চলছিল, সেখানে তখন 26 মিটার গভীর সমুদ্র বর্তমান ছিল। এই কাজটিকে করার জন্য অনেক বালির প্রয়োজন ছিল। উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইজিপ্টে থাকা দুনিয়ার সবচেয়ে বড় সুইমিং পুল, যেটিকে আমরা সিটি স্টার নামে চিনি, সুইমিং পুলটাকে নিচ থেকে উপর পর্যন্ত ভরাট করার মতন বালির প্রয়োজন ছিল। তারপর কিছু দিনের মধ্যে 30 মিলিয়ন ঘনমিটার বালি দিয়ে এখানে কৃত্রিম জমি বানিয়ে নেওয়া হয়েছিল। এটিকে ভরাট করার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারিং টিমকে একটি নতুন সমস্যার সম্মুখীন হতে হলো। কৃত্রিম জমির ভরাট করা বালিকে একটু খুঁড়তেই না খুঁড়তেই ওটির মধ্যে দিয়ে সমুদ্রের জল বেরোতে শুরু। এর মানে একটি জিনিস নিশ্চিত ছিল যে এখানে যদি 10 লক্ষ টন ওজনেরও বেশি বিল্ডিংকে তৈরি করা হয়, তাহলে ওই আশ্চর্যকর বিল্ডিংটা যে কোনো সময় পড়ে যেতে পারে। এই সমস্যাটা সমাধানের জন্য ইঞ্জিনিয়ারিং টিম ডি ওয়াল বানানোর সিদ্ধান্ত নিল। ডি ওয়াল হলো সাধারণত জমির মধ্যে 1600 মিটার নিচ পর্যন্ত সিমেন্টের একটি দেওয়াল তৈরি করা, যাতে সমুদ্রের জল ভেতরে ঢুকতে না পারে। এটা তৈরির পর এর নিচে একটি মোটা সিমেন্টের মেঝে তৈরি করা হলো, যাতে জল নিচ দিয়ে ঢুকতে না পারে। এই মেঝেটাকে এতটাই মোটা তৈরি করা হয়েছিল, এটিকে বানানোর জন্য সিমেন্টের তৈরি 2000টি ট্রাক ব্যবহার করা হয়েছিল। এরপর সময় ছিল বিল্ডিংটির ভিত তৈরি করা। সাধারণত বিল্ডিংয়ের ভিত তৈরি করার জন্য স্টিলের তৈরি পাইপকে জমি নিচের পাথর পর্যন্ত ড্রিল করে ঢুকানো হয়, যাতে বিল্ডিংটি মজবুতভাবে দাঁড়িয়ে থাকতে পারে। কিন্তু এই বিল্ডিংটি এগুলির থেকে সম্পূর্ণভাবে আলাদা ছিল, কারণ প্রথমত এটি পুরো সমুদ্রের তীরে বর্তমান ছিল, এবং দ্বিতীয়ত এটি গোল থাকার কারণে এটির উপর হাওয়ার চাপ পড়ার সম্ভাবনা ছিল। এই জন্য ভিত্তি তৈরির আগে জানা দরকার ছিল এটির উপর কতটা হাওয়ার চাপ পড়তে পারে। এটির জন্য বিল্ডিংটার একটি ছোট্ট মডেলকে হাওয়ার টানেল পরীক্ষার জন্য পাঠানো হলো। এই পরীক্ষাটি হলো বিল্ডিংটির একদিক থেকে হাওয়ার প্রেসার দেওয়া হয় এবং কম্পিউটারের মাধ্যমে বিল্ডিংটির উপর হাওয়ার চাপের আন্দাজ করা হয়। এই চাপটিকে মাথায় রেখে বিল্ডিংটির নিচে
400টি স্টিলের পাইপ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হলো। আপনি জানলেও অবাক হবেন, দুনিয়ার সবচেয়ে উঁচু বিল্ডিং বুর্জ খলিফার নিচে 192টি স্টিলের পাইপ লাগানো হয়েছে। পাইপ লাগানোর পর সবচেয়ে বড় কাজ ছিল একটি গোল আকারের ফ্রেম তৈরি করা, যেটা পুরোপুরি ঝিনুকের মতন দেখতে হবে এবং বিল্ডিংটি পুরো কাঁচের ফ্রেম দিয়ে ঢাকা থাকবে। আর এই বিল্ডিংটির যে কোনো স্থান থেকে সমুদ্রের সুন্দর দৃশ্য দেখা যাবে। এই কাজটি করার দুটি উপায় ছিল। প্রথমত বিল্ডিংটিকে পুরোপুরি গোল আকারে ঢালাই দেওয়া হোক, কিন্তু এটির জন্য অনেক সময় লাগতো আর ইঞ্জিনিয়ারদের কাছে বেশি সময় ছিল না, কারণ আবুধাবিতে ফর্মুলা গাড়ির গ্র্যান্ড ইভেন্ট হতে যাচ্ছিল, যেটাকে দেখার জন্য পুরো দুনিয়া থেকে লোক আসার কথা ছিল। শেখ চেয়েছিল ফর্মুলা গাড়ির ইভেন্টের আগেই আলদার সদর দপ্তর যাতে তৈরি হয়ে যায়, যেটির জন্য শেখ ইঞ্জিনিয়ারিং টিমকে 30 মাসের সময় দিয়েছিল। সেই সময় এই 30 মাস থেকে 5 মাস অলরেডি কমে গিয়েছিল। এই জন্য আগে থেকে সময় বাঁচানোর জন্য দুটি 125 মিটারের বিল্ডিং তৈরি করা হলো এবং তার বাইরে স্টিলের ফ্রেমকে এমনভাবে লাগানো হলো যাতে বিল্ডিংটিকে পুরোপুরি ঝিনুকের মতো লাগে। এই দুটি সিমেন্টের বিল্ডিং তৈরি করার জন্য স্লিপ ফর্ম টেকনিকের ব্যবহার করা হয়েছিল। এটি মূলত স্টিলের ভেতরে সিমেন্টকে ঢেলে এটিকে আস্তে আস্তে উপরে উঠানো হতো, ফলে এটির মাধ্যমে তাড়াতাড়ি দুটি বিল্ডিংকে তৈরি করা হলো। এই দুটি বিল্ডিংকে তৈরি করতে 6 মাসের সময় লেগেছিল এবং 6500 টন সিমেন্টের ব্যবহার করা হয়েছিল। আর বিল্ডিংটাকে তৈরি করার জন্য আর মাত্র 19 মাসের সময় ছিল। এর মধ্যে বিল্ডিংয়ের বাইরে স্টিলের ফ্রেম বসানো এবং বাইরের কাঁচের ডিজাইন তৈরি করা এবং বিল্ডিংটির ভেতরে কাজ করা বাকি ছিল। সাধারণত বিল্ডিংগুলোতে স্টিলের ফ্রেমগুলি সোজাভাবে লাগানো থাকে, কিন্তু আলদার সদর দপ্তরে স্টিলের ফ্রেমগুলিকে টুকরো টুকরো করে বাঁকাভাবে লাগানো হতো, যাতে তাদের মধ্যে 1 mm-এরও পার্থক্য না থাকে। এবং ইঞ্জিনিয়ারিং টিম 2500 টন স্টিল কেটে ফ্রেমটিকে গোল আকার দেওয়ার কাজে লেগে গেল। প্রতিটা ফ্রেম 30 টন ওজন বিশিষ্ট ছিল এবং এরকম প্রায় 100টা ফ্রেম বানিয়ে এগুলিকে বিল্ডিংটি চারপাশে একটি একটি করে জুড়তে হতো এবং এর থেকেও বড় কাজ এগুলিকে কারখানা থেকে বাইরে বের করে নিয়ে আসা। এছাড়া স্টিলের ফ্রেমের বাইরে কাঁচের গ্লাসের উপর নজর দেওয়া এখনো বাকি ছিল। ফ্রেমটির উপর 2500টি গ্লাস ফ্রেম লাগানোর কথা ছিল এবং এটির সাইজ পুরোপুরি 52টি বাস্কেটবল গ্রাউন্ডের চেয়েও বড়। এই গ্লাসগুলি তৈরি করার জন্য কারখানাতে না গিয়ে বিল্ডিংটির পাশে গ্লাস তৈরির কাজ শুরু করে দেওয়া হলো। যেরকম স্টিলের ফ্রেম তৈরি হতে যাচ্ছিল, তেমনি তাতে কাঁচের গ্লাস লাগানো হচ্ছিল। সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছিল। অন্যদিকে বিল্ডিংটির ভেতরে 85টি ওয়াশরুম তৈরি করা এখনো বাকি ছিল। এই ওয়াশরুমগুলিকে তাড়াতাড়ি তৈরি করার জন্য ইঞ্জিনিয়ারিং টিমগুলি একটি ভালো উপায় বের করেছিল। তারা সিদ্ধান্ত নিয়েছিল একটা ওয়াশরুম তৈরি করে বিল্ডিং এর যথাস্থানে রেখে দেবে। এই বুদ্ধিটা তো ছিল অত্যন্ত ভালো, কিন্তু এই সময় একটি সমস্যা চলে এলো, যার জন্য বিল্ডিংটির উপরে 2টি ফ্লোরের কাজ বন্ধ করে দেওয়া হলো। সমস্যাটি হলো এত কম সময়ে এতগুলি ওয়াশরুম তৈরি করা এতটা সহজ ছিল না। তারপর বিল্ডিংটির উপরে 2টি ফ্লোরকে এরকম খোলা রাখা একটি ঝুঁকির কাজ ছিল। ওয়াশরুমগুলি লেট ডেলিভারির জন্য কাজটিকে পুরোপুরি থামিয়ে দেওয়া হলো। তারপরে কয়েক সপ্তাহ পর ডেলিভারি সম্পূর্ণ হওয়ায় সেগুলিকে বিল্ডিংয়ের উপরে উঠানোর কাজ শুরু করে দেওয়া হলো। 12 টন ওজন বিশিষ্ট এবং 85টি ওয়াশরুম বিল্ডিংটির উপরে উঠে সেগুলিকে তার স্থানে রাখা এতটাও সহজ ব্যাপার ছিল না। তবেও সেরকম করে কাজটিকে শেষ করার পর যখন বিল্ডিংটিকে উপর থেকে বন্ধ করার সময় এলো, তখন ইঞ্জিনিয়ারিং টিম সবথেকে বড় সমস্যার সম্মুখীন হলো। স্টিলের ফ্রেমের এক পাশের অংশ 6 ইঞ্চি জমি নিচে ঢুকে গিয়েছিল এবং এটিকে ঠিক করার একটি মাত্র উপায় ছিল পুরো বিল্ডিংটাকে খুলে আবার নতুন করে ভিত দিয়ে বিল্ডিংটিকে পুনরায় তৈরি করা। কিন্তু এটা কোনোভাবে সম্ভব ছিল না, কারণ আর মাত্র 8 মাসের সময় ছিল। আলদার সদর দপ্তরে তার মেন জিনিসটি হলো তার স্টিলের ফ্রেম। তাছাড়া বিল্ডিংটির সমস্ত ওজন পুরো নিচে তৈরি জমিটির উপর ছিল এবং যদি এগুলির মধ্যে একটাও ফ্রেমকে সরানো হতো, তাহলে বিল্ডিংটির নিচে ওজন কমার ফলে বিল্ডিংটা একদিক থেকে ঝুঁকে যাওয়ার সম্ভাবনা ছিল। তারপর ইঞ্জিনিয়ারিং টিম কয়েক সপ্তাহ পরিশ্রমের পর এর একটি সমাধান বের করলো। ওনারা বিল্ডিংটির উপরে লোড বিয়ারিং ওয়াল তৈরি করলো এবং তাতে হাইড্রোলিক জ্যাক বসানো হলো। এই হাইড্রোলিক জ্যাকের সাহায্যে স্টিলের ফ্রেমকে উপরের দিকে উঠানো হলো এবং কিছুক্ষণের মধ্যে বিল্ডিংটি তার আসল অবস্থায় চলে এলো এবং বাদবাকি স্টিলের ফ্রেমগুলিকে লাগিয়ে স্টিলের ফ্রেমের কাজটি পুরোপুরি কমপ্লিট করা হলো। আবুধাবির ফর্মুলা রেসের কিছু সপ্তাহ আগে বিল্ডিংটিতে 25,000 গ্লাস প্যানেল লাগিয়ে বিল্ডিংটিকে পুরোপুরি কমপ্লিট করে দেওয়া হলো। মাত্র 30 মাসের সময়ের মধ্যে এই বিল্ডিংটিকে বানিয়ে এমন একটি কাজ করেছিল যেটাকে ইতিহাসে সবসময় মনে রাখা হবে। আশা করি হিস্টোরি অফ বেঙ্গলির এই ভিডিওটাকে আপনারা পুরোপুরি উপভোগ করেছেন।